আজকে আমরা রাষ্ট্রের সপ্তাঙ্গ মতবাদের ৭টি উপাদান নিয়ে আলোচনা করব। আগের একটি ভিডিওতে অল্প বিস্তর বলেছি যে সপ্তাঙ্গ মতবাদটি কী। তো আজকে আমরা সেই বিষয়ে যাব না, আমরা সরাসরি যে ৭টি উপাদান কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে দিয়েছিলেন এবং যেগুলিকে সপ্তাঙ্গ তত্ত্ব বা সপ্তাঙ্গ মতবাদ বলা হয়, সেই ৭টি উপাদান হল স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র। এবারে আমরা একে একে এগুলি ব্যাখ্যা করব। প্রথম উপাদান স্বামী। স্বামী শব্দটি প্রধানত প্রভু অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থশাস্ত্রের মতো অন্যান্য বিভিন্ন শাস্ত্রে, যেমন মনুস্মৃতি, বিষ্ণু স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রভৃতি শাস্ত্র গ্রন্থাদিতে প্রভু বা প্রধান অর্থে স্বামী শব্দটির ব্যবহার পাওয়া যায়। মনে করা হয় যে রাজতন্ত্র প্রজাতন্ত্র নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠনের প্রধান প্রসঙ্গে স্বামী শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে স্বামী অর্থে প্রধান, সে রাজতন্ত্র হোক বা প্রজাতন্ত্র হোক, সেই সংগঠনের যে প্রধান থাকবে তাকেই স্বামী শব্দটি দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে বা তাকে পরিচিতি দেওয়া হচ্ছে। লক্ষ্য করার বিষয় হলো এই যে রাষ্ট্রের প্রধান অর্থে রাজা শব্দটির পরিবর্তে স্বামী শব্দটি গ্রহণ করা হয়েছে। রাজা বলতে শাসককে বোঝায়, কিন্তু স্বামী বলতে প্রভুকে বোঝায়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে এখানে রাজার বদলে সরাসরি তো রাজা দিতেই পারত, যেমন স্বামীর পাশে ব্র্যাকেটে রাজা লেখা রয়েছে, ঠিক আছে, এক অর্থে এটাও সঠিক, কিন্তু স্বামী কেন ব্যবহার করা হয়েছে? স্বামী ব্যবহার করা হয়েছে কারণ স্বামী বলতে এখানে প্রভুকে বুঝিয়েছেন। ওকে, এরপরে আমরা দেখব কৌটিল্য স্বামীর কতকগুলি অপরিহার্য গুণাবলীর কথা বলেছেন। স্বামীর বংশের আভিজাত্য থাকবে এবং থাকবে প্রজ্ঞা, উদ্যম ও ব্যক্তিগত সামর্থ্য। আভিজাত্যকে স্বামীর অন্যতম অপরিহার্য গুণ হিসেবে উল্লেখ করার অর্থ হল সাধারণ বংশোদ্ভূত কারোর পক্ষে রাজপদে আসীন হওয়া অসম্ভব। কারণ, এই কারণটা মনে রাখবে। রাজাকে ষড়রিপুর প্রভাব থেকে মুক্ত থাকার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কৌটিল্যকে অনুসরণ করে দশকুমার চরিত্রের লেখক দণ্ডী রাজার শিক্ষা প্রসঙ্গে আলোচনা করেছেন। তার অভিমত অনুযায়ী রাজাকে বেদ, মীমাংসা ও স্মৃতি, রাজধর্ম, দর্শন এবং ব্যবহারিক বিদ্যা সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে হবে। রাজা বা রাজন শব্দটি সাধারণভাবে ক্ষত্রিয়ত্বের সঙ্গে সম্পর্কিত, কিন্তু মনুসংহিতার উপর মেধাতিথির ভাষ্য অনুযায়ী যে কোনো জাতি বা বর্ণের মানুষের রাজা হওয়ার সুযোগ ছিল। আবার মহাভারত, রাজতরঙ্গিনী ও রঘুবংশের ভাষ্য অনুসারে রাজপদ গ্রহণের ক্ষেত্রে নারীর পক্ষেও বাধা ছিল না। রাজতন্ত্র ছিল বংশানুক্রমিক। রাজ সিংহাসনে সাধারণভাবে জ্যেষ্ঠের অধিকার স্বীকৃত ছিল। রাষ্ট্রের ৭টি উপাদানের মধ্যে স্বামী বা রাজাই শ্রেষ্ঠ উপাদান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। রাজতন্ত্রই ছিল প্রাচীন ভারতের সর্বাধিক প্রচলিত প্রশাসনিক প্রতিষ্ঠান। এ কারণে অধিকাংশ শাস্ত্র গ্রন্থাদিতে রাজাকেই স্বামী বা প্রভু হিসাবে স্বীকার করা হয়েছে এবং রাষ্ট্রের শ্রেষ্ঠ উপাদান হিসেবে প্রতিপন্ন করা হয়েছে। অর্থশাস্ত্রে রাজতন্ত্রকে সমর্থন করা হয়েছে এবং বংশানুক্রমিক এবং উচ্চ বংশোদ্ভূত রাজতন্ত্রের কথা বলা হয়েছে। কৌটিল্যের মতানুসারে সমগ্র রাষ্ট্রের শীর্ষে রাজার অবস্থান। রাজা হলেন সকল কর্তৃত্বের উৎস ও সমগ্র প্রশাসন ব্যবস্থার ভারকেন্দ্র। কৌটিল্যের মতানুসারে রাজা অবশ্যই আভিগামিক প্রকৃতির হবেন, প্রজ্ঞাবান হবেন, উৎসাহী হবেন এবং আত্মগুণ সম্পন্ন হবেন। রাজা স্বেচ্ছাচারী হতে পারেন, কিন্তু প্রজা পালনকারী হবেন। প্রজার সুখী হবে,
রাজার সুখ এবং প্রজার হিতই হবে রাজার হিত। এরপরে কিছু বিষয় রয়েছে, যেটি হলো প্রশাসনিক প্রয়োজনে রাজকীয় অনুশাসন বা রাজা আজ্ঞা প্রজা সাধারণ অবশ্যই মান্য করে চলবে। শাসন ও বিচারের ক্ষেত্রে রাজা হলেন সর্বেসর্বা। শাসন কার্য পরিচালনার জন্য বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজা প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিতে পারেন, তবে শাস্ত্র নির্দিষ্ট বিধি ব্যবস্থাসমূহ রাজা বদলে দিতে পারেন না। বস্তুত আইন প্রণয়নের ক্ষেত্রে রাজার ক্ষমতা নিতান্তই সীমাবদ্ধ। রাজাকে আইনের শাস্ত্রীয় উৎসসমূহ এবং লৌকিক প্রথাগত উৎসসমূহ মেনে চলতে হয়। রাজাজ্ঞা বা রাজকীয় অনুশাসনে এগুলিকে অনুসরণ করতে হয়। এই ছিল আমাদের স্বামী নিয়ে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব অমাত্য নিয়ে। অমাত্য, সাধারণভাবে অমাত্য বলতে মন্ত্রীদের কথা মনে হতে পারে, যেমন স্বামী বলতেই রাজার কথা মনে হয়েছিল, কিন্তু রাজার থেকেও কিছুটা অধিক এক্ষেত্রে স্বামীর অর্থ। এক্ষেত্রেও সেরকমই অমাত্যটা শুধু মন্ত্রীও নয়, মন্ত্রীর থেকে খানিকটা অধিক। কি সেটাই বলছে এখানে। বলছে সাধারণভাবে অমাত্য বলতে মন্ত্রীদের কথা মনে হতে পারে, এমন ধারণাই প্রচলিত যে অমাত্যরা মন্ত্রীদের ভূমিকা পালন করে, কিন্তু এই ধারণা যথার্থ নয়, কারণ মন্ত্রীদের সংখ্যা সব সময় খুব কম হতো। শান্তি পর্বে অমাত্যদের মন্ত্রীদের থেকে আলাদা করা হয়েছে এবং মন্ত্রীদের সংখ্যা বলা হয়েছে 8, কিন্তু অমাত্যদের সংখ্যা বলা হয়েছে 37। কৌটিল্য অমাত্য ও মন্ত্রীদের মধ্যে পার্থক্য প্রতিপন্ন করেছেন। তিনি মন্ত্রীদের সংখ্যা 3 বা 4-এর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেছেন, কিন্তু কতজন অমাত্যকে নিযুক্ত করা যাবে বা হবে তা রাষ্ট্রের সামর্থ্যের উপর নির্ভরশীল। অমাত্য পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা প্রসঙ্গে কৌটিল্য আলোচনা করেছেন। তার অভিমত অনুসারে স্থান, কাল ও কাজের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে যে কোনো ব্যক্তিকে অমাত্য হিসাবে নিযুক্ত করা যায়, কিন্তু মন্ত্রীদের নিযুক্তির ক্ষেত্রে এ নিয়ম অচল। মন্ত্রীদের নিযুক্তির ক্ষেত্রে কেউ কেউ বংশানুক্রমিক পদ ও আভিজাত্যের ঐতিহ্যগত গুণাবলীর উপর গুরুত্ব আরোপ করেছেন। কৌটিল্যের অর্থশাস্ত্রের ভাষ্য অনুসারে অমাত্যরা হল স্থায়ী ও নিয়মানুগ কৃত্যকের কর্মচারী। এদের ভিতর থেকেই সরকারের সকল উচ্চ পদস্থ আধিকারিকেরা নিযুক্ত হতো। এই সমস্ত পদস্থ আধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য হল দিওয়ানি ও ফৌজদারি প্রশাসনের আধিকারিকগণ, মন্ত্রীগণ, আদায়কারীগণ, কোষাধ্যক্ষগণ, প্রধান পুরোহিত, রাষ্ট্রদূতগণ ইত্যাদি। অমাত্য সম্পর্কিত কৌটিল্যের ধারণার সঙ্গে জাতকের ব্যাখ্যার সামঞ্জস্য পরিলক্ষিত হয়। প্রকৃত প্রস্তাবে অমাত্যদের নিয়ে সরকারের প্রশাসন যন্ত্র গড়ে উঠত। বস্তুত কামণ্ডক নীতি ছাড়েও অমাত্য শব্দটি একটি বর্গনাম হিসাবে ব্যবহার করা হয়েছে। অমাত্য হল সুসংগঠিত রাষ্ট্রকৃত্যক বা আমলাতন্ত্র। অর্থশাস্ত্রের অধ্যক্ষ প্রচার শীর্ষক স্বতন্ত্র একটি অধ্যায়ে রাষ্ট্রকৃত্যকদের সম্পর্কে আলোচনা আছে। অর্থশাস্ত্রে আধিকারিকদের ঊর্ধ্বতন ও অধস্তন এই দুভাগে বিভক্ত করা হয়েছে। শর্ট কোশ্চেনে এটা আসে। কিন্তু অর্থশাস্ত্রে উচ্চ পদস্থ আধিকারিকদের সম্পর্কে আলোচনা আছে, কিন্তু অধস্তন আধিকারিকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। মন্ত্রী, পুরোহিত, সেনাপতি, যুবরাজ এইভাবে 19টি পদাধিকারিকদের নাম করা হয়েছে। এই সমস্ত আধিকারিকদের মধ্যে মন্ত্রী ও পুরোহিত উচ্চ পদস্থ বলে বিবেচিত হতেন। অবশিষ্ট 17টি পদের আধিকারিকরা অধস্তন প্রশাসক হিসাবে প্রতিপন্ন হতেন। রাজাকে মন্ত্রণা বা পরামর্শ প্রদানের কাজে যুবরাজ, পুরোহিত, সেনাপতি ও দূতদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। মহাভারতে মন্ত্রীদের যোগ্যতা সম্পর্কে আলোচনা আছে। তাদের সাধারণ গুণাবলীর সঙ্গে পৌর এবং জনপদের অধিবাসীদের বিশ্বাস অর্জন করতে হবে। মনুর অভিমত অনুযায়ী সৈন্যবাহিনী, কোষ, সম্পদ ও দেশ রক্ষায়
মন্ত্রীরা রাজাকে মন্ত্রণা দেবেন। এই ছিল আমাদের অমাত্য। এবারে আমরা পরবর্তী দেখে নেব জনপদ, যেটি হচ্ছে তৃতীয় উপাদান। জনপদ বলতেও সাধারণভাবে উপজাতীয় বসতিকে আমরা বুঝি বা বোঝাই। গুপ্ত আমলের যাজ্ঞবল্ক্য স্মৃতিতে জনপদের পরিবর্তে শুধু জন শব্দটি ব্যবহার করা হয়েছে। জন বলতে জনসমষ্টিকে বোঝায়। আবার মনুস্মৃতি ও বিষ্ণু স্মৃতিতে জনপদ অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়েছে। রাষ্ট্র শব্দটি বহুলাংশে নির্দিষ্ট ভূখণ্ডের দ্যোতক। কৌটিল্যের অর্থশাস্ত্রে জনপদ শব্দটির মধ্যে জনসমষ্টি ও নির্দিষ্ট ভূখণ্ড উভয় অর্থকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাও শর্ট কোশ্চেনের অন্তর্ভুক্ত। কারণ অর্থশাস্ত্রে জনপদের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টির বাঞ্ছিত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে রাষ্ট্রের ভূখণ্ডের জলবায়ু হবে অনুকূল, অল্প আয়াসে পর্যাপ্ত শস্য উৎপাদনের সুযোগ থাকবে এবং গৃহপালিত পশুদের জন্য বিস্তৃত চারণভূমি থাকবে। অর্থশাস্ত্রের ষষ্ঠ অধিকরণের আলোচনা অনুসারে রাষ্ট্রের ভূখণ্ড অনুর্বর ঊষর মরুযুক্ত বা পর্বত সংকুল হবে না। রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে পর্যাপ্ত উর্বর ভূমি থাকবে গোচারণ ক্ষেত্র, অঢেল অরণ্য সম্পদ ও খনিজ সম্পদ। রাষ্ট্রের শস্য উৎপাদনের পরিমাণ এমন হবে যা নিজের অধিবাসীদের প্রয়োজন পূরণ করে দুর্ভিক্ষ দুঃসময়ে অন্য দেশের অধিবাসীদের অভাব মেটানো যাবে। জনসমষ্টির অভিপ্রেত গুণাবলীর কথাও বলা হয়েছে। জনসমষ্টির মধ্যে প্রচুর পরিশ্রমী কৃষক থাকবে এবং কৃষকদের মধ্যে কর প্রদানের চাপ ও শাস্তি সহ্য করার ক্ষমতা থাকবে। দেখো, জনসমষ্টিরও কিছু গুণাবলী এখানে উল্লেখিত রয়েছে, যেমন হচ্ছে তারা খুব বেশি পরিশ্রমী হবে এবং তাদের উপরে যে পরিমাণই কর চাপিয়ে দেওয়া হোক না কেন এবং যে পরিমাণ শাস্তি তাদেরকে দেওয়া হোক না কেন সেটা যেন তারা সহ্য করতে পারে, তাদের জন্য সেই সহ্য ক্ষমতা থাকে। এটা একটা আজব জিনিস। যাই হোক, তাছাড়া জনসমষ্টির মধ্যে বিচক্ষণ প্রভুরা থাকবে বিপুল সংখ্যক নিম্নবর্ণের মানুষ। জনসাধারণের মধ্যে আনুগত্য থাকবে এবং তারা ধর্মপ্রাণ হবে। কামণ্ডক নীতিসার ও অগ্নিপুরাণ অনুসারে ভূখণ্ডের অধিবাসীদের মধ্যে শূদ্র, কারিগর, ব্যবসায়ী ও উদ্যোগী ও পরিশ্রমী কৃষকের সংখ্যা অধিক হওয়া আবশ্যক। মৎস্য পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ প্রভৃতি অন্যান্য পুরাণ শাস্ত্রেও জনপদের অধিবাসীদের সম্পর্কে অনুরূপ আলোচনা আছে। বিভিন্ন জনপদের কর্তা ব্যক্তিদের অধিকারের সীমা সম্পর্কেও আলোচনা আছে। কি আছে? গ্রামের প্রধানের বেতন হবে গ্রামের অধিবাসীদের দেওয়া দ্রব্য সামগ্রী। একটি পরিবারে প্রতিপালনের উপযোগী বা 2টি লাঙলে কর্ষণযোগ্য জমির অধিকারী হবেন 10টি গ্রামের কর্তা। একটি গ্রামের রাজস্ব পাবেন 100 গ্রামের কর্তা। একটি নগরের রাজস্বের অধিকারী হবেন 100 গ্রামের কর্তা। এখানে মনে রাখবে, গ্রামের কর্তার কথা বলা হয়েছে, প্রতিটা অধিবাসী বা প্রতিটি নাগরিকের কথা বলা হয়নি কিন্তু। তো হিসাবটা সেভাবেই করবে। নতুন জনপদ প্রতিষ্ঠার প্রসঙ্গে কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা হয়েছে যে একটি গ্রামের মধ্যে বসবাসকারী পরিবারের সংখ্যা 100 থেকে 500-র মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থশাস্ত্রে স্থানীয়কে জনপদের অন্তর্ভুক্ত বৃহত্তম একক হিসাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে 800 গ্রামকে নিয়ে এরকম একটি একক গঠিত হবে, যেটিকে স্থানীয় বলা হবে। ওকে, এরপরে আমরা দুর্গ নিয়ে আলোচনা করব, চতুর্থ উপাদান। দুর্গ শব্দটি দুর্গ সংরক্ষিত নগর বা গড় অর্থে ব্যবহার করা হতো। মনু দুর্গ অর্থে পুর শব্দটি প্রয়োগ করেছেন। শান্তি পর্বেও পুর শব্দটির প্রয়োগ পরিলক্ষিত হয়। দুর্গ শব্দটির প্রতিশব্দ হিসেবে পুর শব্দের অর্থ হল দুর্গের দ্বারা সুরক্ষিত রাজধানী। কৌটিল্যের অর্থশাস্ত্রে দুর্গ প্রসঙ্গে রাজধানী পরিকল্পনার কথা বলা হয়েছে যে রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে রাজধানী নির্মিত হবে।
আরও বলা হয়েছে, রাজধানী অঞ্চলে বিভিন্ন বর্ণের মানুষ, কারিগর ও দেবতাদের জন্য স্বতন্ত্র এলাকা সুনির্দিষ্ট থাকবে। রাজ্যের নিরাপত্তা ও রাজস্বের স্বার্থে কারিগর শ্রেণীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থশাস্ত্রে দুর্গ নিবেশ শীর্ষক অধ্যায়ে দুর্গ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে 4 ধরনের দুর্গের কথা বলা হয়েছে। এই 4 ধরনের দুর্গ হলো পার্বত্য দুর্গ, অরণ্য দুর্গ, জল দুর্গ ও মরু দুর্গ। ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। যে কয় প্রকার দুর্গের কথা বলা হয়েছে এবং কী কী। আচ্ছা, দুর্গের গঠন, পরীক্ষা, প্রাকার, প্রাচীর প্রভৃতির প্রসঙ্গে অর্থশাস্ত্রের বিশদ বিবরণ বর্তমান। কৌটিল্যের অভিমত অনুসারে রাজ্যের কেন্দ্রস্থলে এবং চারিদিকে দুর্গ থাকা দরকার। এই গেল আমাদের দুর্গ সম্পর্কে আলোচনা। এরপরে আমরা দেখব কোষ, অর্থাৎ সপ্তাঙ্গ তত্ত্বের পঞ্চম উপাদান কোষ। কোষ বলতে কোষাগারকে বোঝানো হয়েছে। কৌটিল্যের অভিমত অনুসারে ন্যায়সঙ্গত ও আইনসঙ্গতভাবে সংগৃহীত ধন দৌলত রাজার কাছেই থাকবে। রাজার কোষাগার সোনা, রূপ, মহার্ঘ, মণিরত্ন প্রভৃতিতে পরিপূর্ণ থাকবে। রাজা এই সমস্ত ধনসম্পদ ন্যায়সঙ্গত ও আইনসঙ্গতভাবে সঞ্চয় করবেন এবং রাজ্যের প্রয়োজনে ব্যয় করবেন। দুর্ভিক্ষের মতো দৈব দুর্বিপাকের প্রাক্কালে ব্যয় নির্বাহের সামর্থ্য কোষাগারের থাকা দরকার। বস্তুত বিত্ত ব্যতিরেকে রাজকীয় কোনো কাজকর্ম সম্পাদন করা সম্ভব হয় না। অর্থশাস্ত্রে আরও বলা হয়েছে যে সৈন্যবাহিনীর আনুগত্য ও সংগঠন সংরক্ষণের স্বার্থে সমৃদ্ধ কোষাগার অপরিহার্য। কোষাগারের সমৃদ্ধির জন্য অর্থনীতির উন্নয়নমূলক উদ্যোগ আয়োজন আবশ্যক, কারণ রাজ্যের আর্থিক অবস্থা অনুযায়ী কোষাগারের সমৃদ্ধি নির্ধারিত হয়। অনুকূল আর্থিক অবস্থার জন্য শস্য উৎপাদন বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের বিস্তার, বিদেশি শত্রুর আক্রমণ প্রভৃতি অপরিহার্য বিবেচিত হয়। বিভিন্ন শাস্ত্র গ্রন্থে কোষাগারের গুরুত্বের আলোচনা আছে। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে রাষ্ট্রবৃক্ষের ধারণকারী শিকড় হিসাবে কোষাগারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শান্তি পর্বের ভাষ্য অনুসারে শত্রু রাষ্ট্রের কোষাগারের ক্ষয় সাধনের মাধ্যমে শত্রুকে দুর্বল ও দমন করা যায়। কৌটিল্যের অভিমত অনুযায়ী রাজকোষ বৃদ্ধির ব্যাপারে রাজার যত্নবান হওয়া উচিত, কারণ অর্থ সম্পদের উপর রাজার সর্ববিধ পরিকল্পনা নির্ভরশীল। মনুসংহিতার ভাষ্য অনুযায়ী রাজকর হল রাজকোষের মূল উৎস। সাধারণভাবে উৎপাদনের ষষ্ঠাংশ রাজকর হিসাবে সংগৃহীত হতো। মহাভারতে বলা হয়েছে যে প্রজার কোনো রকম ক্ষতি না করে যাতে রাজস্ব সংগৃহীত হয় সে বিষয়ে রাজা সতর্ক থাকবেন। তবে সংকটের সময় 1/4 বা 1/3 রাজস্ব হিসাবে আদায় করা যেতে পারে বলে কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং মনুসংহিতায় উল্লেখ আছে। এই গেল আমাদের কোষ। এরপরে আমরা ষষ্ঠ উপাদান দণ্ড নিয়ে আলোচনা করব। দণ্ড। দণ্ড বলতে দমনমূলক ক্ষমতাকে বোঝায়। সাধারণভাবে সৈন্যবাহিনীর পরিপ্রেক্ষিতে এই ক্ষমতার কথা বলা হয়। সৈন্যবাহিনীর মধ্যে পদাতিক, অশ্বারোহী, গজারোহী ও রথারোহী থাকে। সৈন্যদের মধ্যে আবার বংশানুক্রমিক, বনভূমির ভাড়াটে ও যৌথ সংস্থার সৈন্য থাকে। আবার শান্তি পর্বেও দণ্ড সম্পর্কিত আলোচনায় সামরিক বাহিনীর কথা বলা হয়েছে। এই সামরিক বাহিনী গঠিত হয় পদাতিক বাহিনী, দেশীয় সৈন্য, ভাড়াটে সৈন্য, বাধ্যকৃত শ্রমিক, হাতি, ঘোড়া, রথ, নৌকাকে নিয়ে। এই কারণে শান্তি পর্বে এই সৈন্যবাহিনীকে বলা হয় অষ্টাঙ্গ বল। মহাভারতে 5 ধরনের বলের কথা বলা হয়েছে। এই 5 ধরনের বল হলো বাহুবল, ধনবল, প্রজাবল, অমাত্য বল, অভিজাত বল। আবার বল হিসাবে সৈন্যবাহিনীর কথা বলতে গিয়ে 6 ধরনের বাহিনীর কথা বলা হয়েছে। এই 6 ধরনের বাহিনী হলো বংশানুক্রমিক বাহিনী, ভাড়া করা বাহিনী, পেশাদার সৈনিক সংঘ থেকে গৃহীত বাহিনী, মিত্র বা বশীভূত রাজার দেওয়া বাহিনী, আগে অমিত্র রাজার অনুগত ছিল এমন বাহিনী এবং বন্য উপজাতীয়দের
নিয়ে গঠিত বাহিনী। অর্থশাস্ত্রের আলোচনা অনুসারে সৈন্যরা হবে বংশানুক্রমিক ও অনুগত। যুদ্ধের সময় সকল রকম দ্রব্য সামগ্রী সরবরাহ করে সৈন্যবাহিনীকে সুসজ্জিত করতে হবে। সামরিক বাহিনী রাজার ইচ্ছার অনুবর্ত হবে, অর্থাৎ রাজার ইচ্ছা অনুসারে কাজ করবে। রাজার সৈন্যবাহিনী হবে অজেয়। সৈন্যরা হবে কাজকর্মে দক্ষ, ধৈর্যশীল এবং লাভ ক্ষতির ব্যাপারে নির্লিপ্ত। সৈন্যদের স্ত্রী পুত্রের ভরণ পোষণের ভার রাষ্ট্র বহন করবে। অর্থশাস্ত্রে বলা হয়েছে যে সৈন্যবাহিনীর জন্য ক্ষত্রিয়রাই হলো সর্বাধিক উপযোগী। যুদ্ধ সম্পর্কিত কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে ক্ষত্রিয়দের বিশেষ সামর্থ্যের সমর্থনে বিভিন্ন ব্রাহ্মণ্য ও বৌদ্ধ গ্রন্থে আলোচনা আছে। তবে আপাতকালীন অবস্থায় জরুরি প্রয়োজনে মনু ব্রাহ্মণ ও বৈশ্যদের অস্ত্র ধারণের অনুমতি দিয়েছেন। মনু শূদ্রদের অস্ত্র ধারণের অনুমতি দেননি, কিন্তু কৌটিল্য সংখ্যাধিক্যের কথা বিবেচনা করে বৈশ্য ও শূদ্রদের সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। অর্থাৎ এখানে বলেছে প্রয়োজন অনুসারে মনু ব্রাহ্মণ ও বৈশ্যদের অস্ত্র ধারণের অনুমতি দিয়েছেন, কিন্তু শূদ্রদের অস্ত্র ধারণের অনুমতি দেননি। এই জিনিসটা মনে রাখবে। ওকে, এবারে আমরা শেষ এবং সপ্তম যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে মিত্র, সেটি নিয়ে আলোচনা করব। মিত্র বলতে সাধারণভাবে সুহৃদের কথাই বলা হয়েছে। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় মিত্রকে রাষ্ট্রের অন্যতম অপরিহার্য উপাদান হিসেবে গণ্য করা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে মিত্রের লক্ষণ বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়েছে। অর্থশাস্ত্রের আলোচনা অনুসারে মিত্র হবে বংশানুক্রমিক ও অকৃত্রিম। প্রয়োজনের সময় সাহায্য সহযোগিতার জন্য যে প্রস্তুত থাকে এবং যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো আশঙ্কা থাকে না, সে হলো মিত্র। বিপরীত ক্রমে যারা লোভী, অন্যায়, লম্পট ও দুষ্কৃতী, তারা হলো শত্রু। কামণ্ডক নীতিসারের ভাষ্য অনুযায়ী মিত্র 4 ভাবে হতে পারে: জন্মসূত্রে, বংশসূত্রে, আত্মীয়তা সূত্রে এবং দায়ে পড়ে। মহাভারতের 4 ধরনের মিত্রের উল্লেখ আছে। এই 4 ধরনের মিত্র হলো স্বাভাবিক মিত্র, অর্জিত মিত্র, অভিন্ন লক্ষ্য যুক্ত মিত্র এবং নিরাপত্তা লাভের আশায় আসা মিত্র। মহাভারতে আর এক জায়গায় অন্য 4 প্রকার মিত্রের কথা বলা হয়েছে। এই 4 প্রকার মিত্র হলো সহজ মিত্র, ধন বলে বশীভূত মিত্র, বাহুবলে অধিকৃত মিত্র, আলোচনা সূত্রে পক্ষভুক্ত মিত্র। তবে মিত্র সম্পর্কিত আলোচনায় মহাভারতের একটি বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মহাভারতের ভাষ্য অনুযায়ী রাজার শত্রু মিত্র হয় না। শত্রু মিত্রের বিষয়টা কাল স্থানের উপর নির্ভরশীল এবং সামগ্রিক বিচারের আপেক্ষিক। এই ছিল আমাদের সপ্তাঙ্গ তত্ত্বের 7টি উপাদানের ব্যাখ্যা। তোমরা এটা শোনো, নোট করে নাও ইম্পর্টেন্ট যেগুলো লাগছে, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট করে জানাও। আমি কমেন্ট করেই অ্যান্সারটা দিয়ে দেবো।